ইরানে ভয়ানক হামলা আমেরিকা এবং ইসরায়েল। এই হামলাতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইর মৃত্যু হয়েছে। কিন্তু আপনারা কি জানেন এই আয়াতোল্লাহ আলী খামেনেই কেন ইসরায়েল অর্থাৎ এই নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্টের টার্গেট হয়ে উঠেছিলেন? এই আয়াতোল্লাহ আলী খামেনেইকে কেন হত্যা করা হলো? চাইলে আমেরিকা এবং ইসরায়েল সরাসরি যুদ্ধ তো জড়াতে পারত, কিন্তু যুদ্ধে না জড়িয়ে বা ফুল ফ্রেজে যুদ্ধে না জড়িয়ে কেন আয়াতোল্লাহ আলী খামেনেইকে হত্যা করা হলো? তবে কি তারা মাথা নত করবে নাকি প্রতিশোধ নেবে? কোন পথে হাঁটবে তারা? এবং এই পথ, যে পথই বেছে নিক ইরান, সেটা কি ভারতের জন্য লাভ নাকি ক্ষতি? সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, অন্তত গোটা মধ্যপ্রাচ্য জুড়ে, যে আয়াতোল্লাহ আলী খামেনেই সর্বোচ্চ শিয়া নেতৃত্ব এবং ইরানের এই নেতা অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই ৮৬ বছর বয়সী এই নেতৃত্ব বা নেতা, তাকে সপরিবারে হত্যা করা হয়েছে। বেছে বেছে খুব প্ল্যান করে প্রিসিশন অ্যাটাক করা হয়েছে তার যে বাসভবন বা তার যে কর্মস্থল, সেখানে তার জামাই, মেয়ে, নাতনি, তারা সবাই একেবারে সপরিবারে মৃত্যু হয়েছে। কিন্তু আয়াতোল্লাহ আলী খামেনেইর মৃত্যুকে ঘিরে গোটা বিশ্বে যে চাঞ্চল্য বা গোটা বিশ্বে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখেছি ইতিমধ্যেই। আয়াতোল্লাহ আলী খামেনেইকে কেন্দ্র করে বা মৃত্যুকে কেন্দ্র করে একেবারে গর্জে উঠেছে ইরান। আমরা দেখতে পেয়েছি ইরানের পাশাপাশি ইরানকে পাল্টা হুমকি ইসরায়েল এবং ট্রাম্প কন্টিনিউয়াস দিচ্ছে। কিন্তু এই গোটা গল্পের পিছনে যে অন্তর্নিহিত একটা পর্দা ঢাকা হিস্ট্রি রয়েছে বা একটা চক্রান্ত রয়েছে বা সূক্ষ্ম জাল রয়েছে, সেইটা আজকে আমরা বোঝার চেষ্টা করব বা এনকোড করার চেষ্টা করব। এইখানে আমি এই অনুষ্ঠানের শুরুতে প্রথম যেটা বলবো, আপনারা কি জানেন যে এই আয়াতোল্লাহ আলী খামেনেই তিনি এক্স্যাক্টলি কে ছিলেন? কেন এত বড় মাপের ধর্মীয় নেতা তিনি হয়ে উঠতে পেরেছিলেন? এবং তার পাশাপাশি কেন তিনি ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের টার্গেট হয়ে উঠছিলেন? আমরা সবাই জানি ইরান এই মুহূর্তে দাঁড়িয়ে যে পারমাণবিক শক্তি এনরিচমেন্ট বা নিউক্লিয়ার এনরিচমেন্টের কাজ করছিল। একইভাবে আমি এটাও বলতে চাইবো, গোটা বিশ্বে ইসলামিক দেশ হিসেবে সব থেকে ক্ষমতাশীল দেশের মধ্যে যদি ধরা হয় তাহলে ইরান কিন্তু প্রথম 5-এর মধ্যেই থাকবে। এবং এটাও বলে রাখতে হবে যে এই ইউরেনিয়াম এনরিচমেন্ট সেইটা কিন্তু একমাত্র ইরানই করছে এই মুহূর্তে, এবং অন্যদিক থেকে পাকিস্তান কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। এক্ষেত্রে ইরান যদি আরও একটা পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠে, তাহলে কি কোথাও গিয়ে ইসরায়েল বা ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্প ভয় পেতে শুরু করেছিলেন, এবং সেই জন্যই খামেনেইকে হত্যা করা হয়েছে। এক্স্যাক্টলি কি কারণের পিছনে আমরা বোঝার চেষ্টা করব। কিন্তু আমরা একটু আগে জেনে নেব যে খামেনেই এত বড় নেতৃত্ব কিভাবে তিনি হয়ে উঠলেন, কিভাবে ইরানকে বা তেহরানকে তার পক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন। প্রাথমিকভাবে যদি এই প্রসঙ্গ ওঠে তাহলে বলতে হবে ঠিক সেই সময়, যে সময় ইরানে রাজশাহী শাসন চলছে, এবং ঠিক সেই সময়কার মোহাম্মদ রেজা শাহ পাহলভি তিনি প্রাথমিকভাবে একটা গুরুত্বপূর্ণ রাজা ছিলেন এবং এই ইরান তিনি সামলাচ্ছিলেন। কিন্তু এই ইরান তিনি যখন সামলাচ্ছেন তখন তার সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দুনিয়ার সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। কিন্তু এই শিয়া কট্টরপন্থীরা সেটা কিন্তু ভালো চোখে দেখেননি। তার একটা অন্যতম কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে মিশে মুক্ত চিন্তাধারা তারা এই দেশে ঢোকানোর চেষ্টা করছিল। কিন্তু এই শিয়া কট্টরপন্থীরা সেই সময় একেবারে চরম বিদ্রোহ করে, এবং সেই বিদ্রোহের নেতৃত্ব দেয় খুব গুরুত্বপূর্ণ একজন নেতা, যাকে ইসলামীয় বিপ্লবের অন্যতম নেতা বলা হয়, এবং তার যে নাম রুহুল্লাহ খোমেনি। এই রুহুল্লাহ খোমেনি বা খামেনেই তিনি ছিলেন এই নেতৃত্বের অন্যতম নেতা। এই নেতৃত্ব ধীরে ধীরে আস্তে আস্তে ধর্মীয় দিকে ঝুঁকতে শুরু করে, বা এই যে আন্দোলন সেটা ধর্মীয় দিকে ঝুঁকতে শুরু করে। কিন্তু এই আন্দোলন যখন ধর্মীয় দিকে ঝুঁকতে শুরু করে, এই রুহুল্লাহ খামেনির সঙ্গে এই আলী খামেনেই অর্থাৎ আয়াতোল্লাহ আলী খামেনেই তারাও কিন্তু একসঙ্গে যোগ দেন। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আয়াতোল্লাহ আলী খামেনি এবং এই রুহুল্লাহ খামেনি তারা একসঙ্গে একটা বিরাট শিয়া আন্দোলন গড়ে তোলে। সেই শিয়া আন্দোলন যখন গড়ে ওঠে, ঠিক সেই সময় এই আয়াতোল্লাহ আলী খামেনিকে কিন্তু বেশ কয়েকবার জেলে যেতে হয়, 3 বছরের জন্য নির্বাসনে থাকতে হয় ঠিক পাহেলভির সময়ে। তারই মধ্যে 1979 সালে
ইসলামীয় বিপ্লব ঘটে যায়। এই 1979 সাল ইরানের জন্য একটা চমকপ্রদ সাল। 1979 সালে ইসলামীয় বিপ্লব ঘটে। এই যে রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভি, তিনি পলাতক হয়ে যান এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। ইরান শিয়াপন্থীদের হয়ে ওঠে এবং ইরানের একেবারে সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়ে ওঠেন রুহুল্লাহ খামেনেই। এই রুহুল্লাহ খামেনেই খুব যদি বেছে বেছে লোক দেখা যায় তাহলে রুহুল্লাহ খামেনের কাছের লোকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ নেতা ছিলেন এই আয়াতুল্লাহ আলী খামেনেই। এবং ঠিক ধীরে ধীরে এইভাবে আয়াতুল্লাহ আলী খামেনেই এই ইরানের সর্বোচ্চ একটা নেতার পদে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু বাদ সাধল ইরাক এবং ইরানের যুদ্ধ। ঠিক ইরাক সেই সময় প্রেসিডেন্ট সাদ্দামের নেতৃত্বে ইরানে হামলা করে বসে। ইরানে হামলা করে বসলে সেই সময় ইরান কিন্তু অতটা শক্তিশালী দেশ না হলেও ইরান পারস্য দেশগুলোকে একসঙ্গে নিয়ে লড়াই শুরু করে এবং সেই সময়ে ইরানের এই আয়াতুল্লাহ আলী খামেনেই দীর্ঘ 8 বছর যুদ্ধ চালিয়ে যায় এবং আয়াতুল্লাহ আলী খামেনেইর নেতৃত্বে সেই সময় বিপাকে পড়ে বরং ইরাক। এবং সেই সময় বাগদাদ রীতিমতো 1988 সালে সেই যুদ্ধে ইতি টানতে বাধ্য হয়, কারণ কোনোভাবে ইরানকে আর হারাতে তারা পারছিল না। এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্ব সেই সময় ইরানকে একটা নতুন পথ দেখায়। ঠিক সেই পথেই কিন্তু ইরানের প্রেসিডেন্ট হয়ে বসেন আয়াতুল্লাহ আলী খামেনি। এবং রুহুল্লাহ খামেনির যেহেতু বিশ্বাসভাজন এবং যোগ্য নেতৃত্ব, সেই জন্য তিনি প্রেসিডেন্ট হয়ে বসেন। 1988 সালে যখন সেই যুদ্ধ থামাতে বাধ্য হয়, 1989 সালে এই রুহুল্লাহ খামেনির মৃত্যু হয়। সেই মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়ে ওঠেন এই আয়াতুল্লাহ আলী খামেনি। তাহলে এই আয়াতুল্লাহ আলী খামেনির যে পথ, সেই পথ এত প্রশস্ত হলো, দীর্ঘ 8 বছর যুদ্ধ চালালো, ইরানকে একেবারে নিজের 1 ইঞ্চি জমি হারাতে হলো না। তারই মধ্যে এই IRGC, ইরানের যে রেভলিউশনারি গার্ড বা সৈন্য, সেইটা তিনি অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তোলেন। এবং আমি বলতে চাইবো সেই সময় ইরাকের প্রেসিডেন্ট তিনি যে হামলা করেন, মসজিদে একটা হামলা চালায় ইরানে, এবং সেই সময় এই শিয়া ধর্মগুরু উপস্থিত ছিলেন। তার একটা ভয়ানক ক্ষতি হয়, মৃত্যুর মুখ থেকে বেঁচে যান, পক্ষাঘাত হয়ে যায়, তবু তিনি কিন্তু লড়াই ছাড়েননি। এবং সেই লড়াই তাকে বাগদাদ বা এই ইরাকের বিরুদ্ধে জয়, বা বলা ভালো ইরাককে বাধ্য করা হয় সেই পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে না পেরে ইরাক বাধ্য হয় ইতি টানতে। সেই সময় থেকেই এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়ে ওঠেন আয়াতুল্লাহ আলী খামেনি। এইবার তিনি যখন ধর্মীয় নেতা হয়ে ওঠেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা, তারপর থেকে তিনি কিন্তু চেষ্টা করছিলেন বিভিন্নভাবে শিয়া, কট্টর শিয়াপন্থী এই গোটা ইরানে ছড়িয়ে দেওয়ার। সেইখান থেকে একটা বিরোধ তো থাকবেই, হয়েওছে তাই, কিন্তু তারই মধ্যে তিনি চেয়েছিলেন ইরান যেন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম এনরিচমেন্ট কাজে যুক্ত হয়। সেটা তিনি করলেনও, কিন্তু সেটা করতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি কিছুটা এইরকম, যুদ্ধে তিনি জিতে যান। যুদ্ধে জিতে গেলেও এই যে যুদ্ধে জয়লাভ করা এবং আয়াতুল্লাহ আলী খামেনির এই যে ইসলামিক রেভলিউশন, সেটা কিন্তু আমেরিকা এবং ইসরায়েল মেনে নিতে পারেনি। কারণ ইসরায়েলের একটা ইন্টেনশন তো ছিলই, একদিকে সুন্নি একদিকে শিয়া, শিয়া এবং সুন্নিদের সংঘাত। যদি ইসরায়েল এটা না করতো, ইসরায়েল যদি কোনোভাবে সুন্নি শিয়াকে ভাগ না করতো, তাহলে এই সুন্নি শিয়া উভয় কিন্তু ইহুদিদের বিরুদ্ধে চলে যেত। এই যে ট্যাকটিক্যাল চাল সেই সময় ইসরায়েল চেলে দেয়, ঠিক সেই জন্য এই যে শিয়াদের মধ্যে রাজার একটা দেশ, সেই দেশ বা বলা ভালো যেখানে রাজতন্ত্র চলছে সেইখানে মোল্লাতন্ত্র চলে আসুক, এটা ইসরায়েল চাইনি প্রথম দিক থেকে, যদিও পরে সেটা হয়। কিন্তু সেক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে এই ইরানের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করে দেয়। সেই নিষেধাজ্ঞা পেয়ে আয়াতুল্লাহ আলী খামেনি কি করলো? আয়াতুল্লাহ আলী খামেনি কোনোভাবে হার স্বীকার না করে তিনি যেটা করলেন, তিনি একেবারে রাশিয়ার সঙ্গে হাত মেলালেন। রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে ইউরোপের দেশগুলোকে তার দিকে ঝোঁকাতে লাগলেন। যখন ইউরোপের দেশগুলোকে তার দিকে ঝোঁকাতে লাগলেন, ঠিক সেই সময় রাশিয়া তাকে বিভিন্নভাবে অস্ত্র সাপ্লাই করে এবং তার পাশাপাশি ইরান যেহেতু IRGC তৈরি করে ফেলে, ফলে এই যে রেভলিউশনারি গার্ড কর্পস, তারা কিন্তু বিভিন্নভাবে তৈরি মিসাইল এই রাশিয়াকে সাপোর্ট দিতে থাকে। এইবার ঠিক তৎকালীন সময় যুদ্ধ বেঁধে যায় রাশিয়া এবং ইউক্রেনের। সেই যুদ্ধে একদিক থেকে যখন রাশিয়া বারবার করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, ঠিক সেই সময় রাশিয়াকে বিভিন্ন অস্ত্রের সাপোর্ট কিন্তু এই তেহরান দিতে থাকে। এবং সেই জন্যেই রাশিয়াও কিন্তু এই তেহরানকে অনেক সাপোর্ট তারা একেবারে প্রচ্ছন্ন প্রকটভাবে তারা বিভিন্নভাবে দিতে থাকে। এইভাবেই কিন্তু এই ট্যাকটিক্স
তারা খাটিয়ে নেয় এবং ঠিক সেই জন্যেই এই ইরানের যে আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি আস্তে আস্তে আমেরিকার পর থেকে নির্ভরশীলতা সরিয়ে নেন। আমেরিকার তা মোটেও ভালো লাগেনি এবং তার পাশাপাশি এই ইসরায়েলের সেটা একেবারে নাপসন্দ ছিল। এইবার যেটা হলো, এই ইরানের সর্বোচ্চ নেতা তিনি আস্তে আস্তে যখন দেখলেন যে ইসরায়েল বারবার করে এই হামাসের দিকে হামলা করছে বা গাজা দখল করার চেষ্টা করছে, তিনি ইসরায়েলের বিপক্ষে যাওয়ার জন্য লেবাননের যে সংগঠন হিজবুল্লাহ বা গাজার হামাস এবং অন্যদিকে হুথি তাদেরকে ইরানই সাপোর্ট করতে থাকে এবং ইরান সাপোর্ট করতে থাকলে একটা ডেমোক্রেটিক চেঞ্জেস শুরু হতে থাকে। সেই চেঞ্জেসটা কীরকম, এই ইসরায়েলের বিরুদ্ধে গাজা এবং অন্যান্য দেশগুলো, এই যে দেশগুলো কোনোভাবে লড়াই করার ক্ষমতাই রাখে না, কিন্তু এই জঙ্গি সংগঠনগুলো যখন বাইরে থেকে সাপোর্ট পেয়ে যাচ্ছে ইরানের মতন দেশ থেকে, তখন ইসরায়েলের সঙ্গে একেবারে চরম ফেসে তারা লড়াই করতে থাকে। যদিও সেই লড়াইয়ের ফলাফল ইসরায়েলের পক্ষেই যায়, কিন্তু লড়াই যে চালিয়ে যায়, কিন্তু তার পিছনে যে ইরানি আছে সেটা বুঝতে দেরি করেনি এই আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প। ঠিক সেই জন্যেই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। এই চক্ষুশূল হয়ে ওঠাই যে তার জীবন হানি টেনে আনবে সেটা তিনি বুঝতে পারেননি ঠিকই। তিনি বুঝতে পেরেছিলেন যে এই দেশ দুটোই ভয়ানক দেশ। তিনি সেই জন্য এই দুটো দেশকে একটা বড় শয়তান, একটা ছোট শয়তান বলে উল্লেখ করেছিলেন। আমেরিকাকে বড় শয়তান, ইসরায়েলকে ছোট শয়তান হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু এরই মধ্যে এই যে মস্কোকে সাপোর্ট এবং তারপর হুথি বা হিজবুল্লাহ সংগঠনগুলোকে সাপোর্ট করা, এইগুলো যখন আমেরিকা ভালো চোখে নেয়নি, ঠিক সেই সময়ে ইরান বুঝলো যে তাকে আরও শক্তিশালী হতে হবে। ইরান এনরিচমেন্ট প্ল্যান্টের কাজ শুরু করলো, সেইখানে বাধা দেওয়া শুরু করলো বারবার করে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প। আমরা কয়েক মাসের ফারাকে দেখেছি যে বারবার করে এই ইরানের সেই যেখানে এনরিচমেন্ট প্ল্যান্ট তাদের সেখানে হামলা চালানো হয়েছে, ইসরায়েলের তরফ থেকে হামলা চালানো হয়েছে, মার্কিন সেনারা হামলা চালিয়েছে, কিন্তু তাতেও এই আয়াতুল্লাহ আলী খামেনেইকে দমাতে পারেনি ডোনাল্ড ট্রাম্প। এইবার যেটা হলো, ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোনোভাবে আর ছেড়ে কথা বলতে চাননি এবং সেই জন্যই শেষ পর্যন্ত তাকে একেবারে খুঁজে তিনি যেখানে আছেন বা সেইখানেই একেবারে প্রিসিশন অ্যাটাক এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হলো। ইতিমধ্যে তার মৃত্যুতে গোটা বিশ্ব জুড়ে একটা চরম অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা দেখতে পেয়েছি। সেটা একেবারে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের তরফ থেকে। কাতার সহ বিভিন্ন দেশ, বন্ধু দেশ, জর্ডান, বিভিন্ন দেশগুলো অর্থাৎ বলা ভালো আরব এমিরেটস বা দুবাই, সমস্ত জায়গায়, দোহা, এই সমস্ত জায়গায় হামলা চালানো হয়েছে। ইতিমধ্যে সেই হামলা পাল্টা হামলা চলছে এবং একদিক থেকে একেবারে ওমান সহ বিভিন্ন দেশে হামলা ইরান চালাচ্ছে। ইরানের উপরেও হামলা কিন্তু আমেরিকা এবং নেতানিয়াহু বা ইসরায়েল চালিয়ে যাচ্ছে। এই চিত্রটা একেবারে স্পষ্ট। এর শেষ কোথাও গিয়ে জানা না থাকলেও ইরান কি করবে এই মুহূর্তে? ইরান কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেশ চালানোর জন্য একেবারে 3টি বডির একটা কমিটি গঠন করে নিয়েছে, যেখানে পেজেস্কিয়ান নেতৃত্ব দেবে, অর্থাৎ প্রেসিডেন্ট নেতৃত্ব দেবে, তার সঙ্গে 2জন থাকবে যারা সিকিউরিটি কাউন্সিলের অ্যাডভাইজার। এইবার প্রশ্ন হচ্ছে যে খামেনেইহীন এই ইরান তারা কি মাথা নত করবে নাকি যুদ্ধ চালিয়ে যাবে? এবার প্রশ্ন এইখানে উত্তর যে রেজা পেহেলভা, যিনি কিনা এই শাহ পেহেলভার সন্তান, তাকে বসানোর জন্য কোথাও গিয়ে আমেরিকায় টার্গেট করে নিত। যেটা আমি শুরুতে বলছিলাম যে এই যুদ্ধ যদি একেবারে ফুল ফ্রেজে যুদ্ধে নামতো ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু, তাহলে বুঝতাম যে এর পিছনে কোনোভাবে এই এনরিচমেন্ট প্ল্যান্ট বা খামেনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেইটা রয়েছে। কিন্তু সেইটা যখন হলো না, শুধু খামেনেকে হত্যা করা হলো, তাহলে এটা পরিষ্কার যে আমেরিকায় বসবাসকারী এই রেজা পেহেলভা, সেই সময়কালে যখন রেজা পেহেলভার বাবা শাহ পেহেলভা পালিয়ে যায়, শেষ পর্যন্ত আমেরিকায় গিয়ে তারা শেল্টার নেয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই যেহেতু তার যোগাযোগ ছিল, সুসম্পর্ক ছিল, যুক্তরাষ্ট্র তারা তখন শেল্টার দেয় তাকে। এইবার আমেরিকায় বসবাসকারী রেজা পেহেলভা যদি আসনে বসে বা এই সর্বোচ্চ নেতা হিসাবে বেছে নেওয়া হয় তাকে, তারও একটা পদ্ধতি আছে, সেইখানেও যদি আমেরিকার এই পছন্দের লোক বসে, তাহলে কিন্তু পরিস্থিতি কিছুটা ঘুরে যেতে বাধ্য। সেদিক থেকে ভারতেরও কিন্তু কিছুটা সমস্যা হতে পারে বলে অন্তত বিশেষজ্ঞদের মত। তার কারণ আমরা দেখেছি ভারত এবং পাকিস্তানের সঙ্গে যখন সংঘাত হয়, ইরানের চাবাহার বন্দর, সেইখানে ভারতের আইএনএস বিভিন্ন উইংস রয়েছে বা বিভিন্ন যে যুদ্ধ বিমান সেইগুলোও রয়েছে, বা নৌবাহিনীর যে সমস্ত নৌজাহাজ সেইটাও রয়েছে। সেদিক থেকে চাবাহার বন্দর থেকে কিন্তু একটা ভারতের মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগ কিন্তু ভারত পাকিস্তানের সঙ্গে যখন সংঘাত হয় তখন তারা চালিয়েছিল। এই মুহূর্তে চাবাহার বন্দর কিন্তু ভারত ব্যবহার করতে পারবে না, সেই যদি এই রেজা পেহেলভার মতন কোনো কেউ, এই আমেরিকার পছন্দের কেউ ইরানের নেতৃত্বে বসে যায়। এইটা যেমন একটা দিক, তার পাশাপাশি ব্যবসায়িক একটা ক্ষতি, যেটা আমি বলছিলাম যে তেলের ব্যবসা, ভারতের
50% তেলই কিন্তু এই হরমুজ প্রণালী থেকে আসে। সেটা যে কোনো দেশের থেকেই ভারত ব্যবসা করুক না কেন, হরমুজ প্রণালী কিন্তু 50 কিলোমিটার চওড়া এই খালটাই কিন্তু, বা খালের মতন অংশই কিন্তু হরমুজ প্রণালী যেটাকে বলা হয়, সেইটাই কিন্তু ভারতে তেল আসার মধ্যপ্রাচ্য থেকে একমাত্র রাস্তা। সেক্ষেত্রে ভারতকেও ডিফারেন্ট যে রাস্তা সেটা ভাবতে হবে। তার পাশাপাশি ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে হুট করে রিস্ক নিতে চাইবে না রাশিয়ার থেকে তেল নেওয়ার, তার কারণ একদিক থেকে যুদ্ধ, এই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে ক্লাসে ভারত যেতে চাইবে না। তার অন্যতম কারণ ব্যবসায়িক চুক্তি, সেটা বাণিজ্য চুক্তি হয়ে গিয়েছে, চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম রাশিয়ার থেকে তেল কেনার জন্য কীরকম সমস্যা পড়তে হয়েছিল ভারতকে। ফলে সব মিলিয়ে ভারতেরও কিন্তু একটা সমস্যা হবে, এবং এই পদ্ধতিতেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সমস্যার সম্মুখীন হয়েছে গোটা বিশ্ব, এবং যেটা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে এই মুহূর্তে খামেনের উত্তরসূরিকে, যদিও টেবিল বা একটা 3 জনের কমিটি গঠন করে ইরানকে নেতৃত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে, কিন্তু যদি আমেরিকার পছন্দের লোক বসে তাহলে সেটা অবশ্যই সমস্যার। এইখানে এই বিষয়টা একেবারে স্পষ্ট, বা এই আলোচনায় এই বিষয়টা একেবারে স্পষ্ট যে আমেরিকা চাইলে বা ইসরায়েল চাইলে ডিরেক্ট যুদ্ধে যেতে পারতো, বা একেবারে ফুল ফ্রেশ যুদ্ধে যেতে পারতো। সেইটা না করে সংঘাত, হালকা সংঘাত, পাল্টা সংঘাত, এই সংঘাতের মাধ্যম দিয়ে ঠিক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মেরে ফেলা বা হত্যা করা, সেইটাই কিন্তু মূল টার্গেট ছিল। এবং এই টার্গেটের পিছনে যদি রেজা পেহেলবাকে ক্ষমতায় বসানো হয়, তাহলে সেক্ষেত্রে ইরান যেমন মাথা নত করবে পরিষ্কার, ঠিক তার পাশাপাশি এটাও পরিষ্কার আমেরিকা এবং ইসরায়েল বা ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু জয়ই হলো। সব মিলিয়ে এই অনুষ্ঠান কেমন লাগলো জানান কমেন্ট করে, এবং নজর রাখুন আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইট ও সিএন ডিজিটালে।